রাজশাহীর পবায় মোবাইল চুরির অভিযোগ তুলে দুই কিশোরকে অমানবিক নির্যাতন, নিখোঁজ এক কিশোর। পায়ে লাঠি দিয়ে পিটাইছে আর হাতর দেয়, হাতের হিসেবে ধাগা বেঁধে হাতর দিয়ে পিটাইতে হয়েছে। আমি তো গরিব মানুষ, আমার অপরাধটা কি? আমার ছেলের কাছে পাইলো না, অথচ মারধর ধরে। ফিজিক্যাল অ্যাসল্টের জন্য সে সাইকোলজিক্যাল ট্রমাতে ভুগতেছে এবং এটা তাকে দীর্ঘদিন বহন করতে হবে। গ্রেপ্তার এক, বাকিদের ধরতে চেষ্টা চলছে জানালো পুলিশ। তারা সেনাবাহিনীতে একজন কর্মরত আছে এবং ছুটিতে আসছে, আর একজন পুলিশের ছুটিতে আসছে। সেনা সদস্য বা পুলিশ সদস্য যেই হোক, আমি আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে আদালতে সোপর্দ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আজ থেকে আন্তঃব্যাংক এটিএম বুথ সেবা বন্ধ ঘোষণা, গ্রাহকদের ভোগান্তি। প্রাথমিক বিদ্যালয়কে ডিজিটালাইজড করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে বিদ্রোহকারীরাই এখন সুবিধা ভোগ করছে। ভ্যালেন্টাইন্স ডেতে দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যতিক্রমী উদ্যোগ প্রাণশাখা ঢাকা উৎসব, পরিচ্ছন্ন রাজধানীর ডাক। বই বিক্রি হলেও প্রকাশকদের কাছ থেকে প্রাপ্য আর্থিক সম্মানই পাচ্ছেন না অধিকাংশ নতুন লেখক। রয়েছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বই ছাপার অভিযোগ। Second spell. Oh, gone. Gone. A thin edge. Lomroar has gone. First ball. এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে ক্যারিবীয়দের পেস তাণ্ডবে লন্ডভন্ড ভারতের ব্যাটিং লাইন আপ। 146 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। রাজশাহীর পবা উপজেলায় দুই কিশোর নির্যাতনের ঘটনায় আজিজুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শিশুটির বাবা মোহাম্মদ ইমরান 13 জনকে আসামি করে পবা থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না এতিম কিশোর ইমনকে। কিশোর জাহিদ এখনো হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসক জানিয়েছেন সে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। হাবিবুর রহমান পাপুর ছবি নিয়ে রাকিবুল হাসানের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার বেলা ৩টার সময় রাজশাহী পবা উপজেলার চৌবাড়িয়া গ্রামের মকবুলের ছেলে রাকিবের মোবাইল চুরির ঘটনা ঘটে। এতে সন্দেহজনকভাবে ওই গ্রামের ইমন নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করে মকবুল। পরে সন্দেহজনকভাবে ইমনের বন্ধু ওই গ্রামের বাকশালা স্কুলের 10ম শ্রেণীর ছাত্র জাহিদ হাসানকেও ধরে আনা হয় মকবুলের বাসায়। এরপর বেলা ৩টা থেকে রাত 8টা পর্যন্ত বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় দফায় দফায় নির্যাতন করা হয় তাদের উপর। নির্যাতনের এক পর্যায়ে তাদের শারীরিক অবস্থা খারাপ হলে জাহিদের বাবাকে ডেকে ভয় ভীতি দেখিয়ে তার হাতে তুলে দেওয়া হয় জাহিদকে। এ ঘটনার পর গ্রামে খুঁজে পাওয়া যায়নি এতিম কিশোর ইমনকে। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তানের পাশে থেকে ডুকরে কেঁদে কেঁদে এভাবেই ঘটনার বর্ণনা দেন জাহিদের বাবা। আমি তো গরিব মানুষ, আমার অপরাধটা কি? আমার ছেলের কাছে পাইলো না, অথচ মারধর ধরে। পায়ে লাঠি দিয়ে পিটাইছে আর হাতর দেয়, হাতের হিসেবে ধাগা বেঁধে হাতর দিয়ে পিটাইতে হয়েছে। কেউ কেউ বিছে যে একবারে শেষ করে ফেল দেওয়ার বাপ যদি আসার বাপ এক পর্যন্ত ধরে মারো। চিকিৎসক জানিয়েছেন আহত জাহিদের শরীরের অবস্থা স্বাভাবিক হয়ে আসলেও এমন নির্যাতনের ঘটনায় মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে সে। ফিজিক্যাল অ্যাসল্টের জন্য সে সাইকোলজিক্যাল ট্রমাতে ভুগতেছে এবং এটা তাকে দীর্ঘদিন এই ট্রমাটা তাকে দীর্ঘদিন বহন করতে হবে তাকে। এই ঘটনার পর রাত 8টায় জাহিদের বাবা পবা থানায় 13 জনের নাম উল্লেখ করে একটি নির্যাতনের মামলা দায়ের করেন। এতে মাঝরাতে একজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের নাম শুনছি এবং তারা সেনাবাহিনীতে একজন কর্মরত আছে এবং ছুটিতে আসছে, আর একজন পুলিশের ছুটিতে আসছে। এই নামটা আমি পাচ্ছি কিন্তু কাগজে কলমে এখনো পাইনি। সেনা সদস্য বা পুলিশ সদস্য যেই হোক, ঠিক আছে, তাদের আমি আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে আদালতে সোপর্দ করব। এদিকে আহত জাহিদের বাবা থানায় মামলা দায়েরের পর মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে তার উপর চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। সময় সংবাদ, রাজশাহী। শিশু নির্যাতন বন্ধে শিশুদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের তাগিদ দিয়েছেন অপরাধ বিজ্ঞানী শেখ হাফিজুর রহমান কার্জন।
তিনি আরো বলেন 2013 সালের শিশু আইন অনুযায়ী পরিবারে কিংবা বাইরে শিশুকে মারধর বা নির্যাতন করা অপরাধ। আমাদের দেশে শিশুদের প্রতি গড়পড়তা মানুষের যে দৃষ্টিভঙ্গি কিংবা আমাদের যেভাবে শিশুদের সাথে কথা বলি সেটা কিন্তু যথেষ্ট সভ্য না। প্রাপ্তবয়স্ক লোক কোনো অপরাধ করলে তাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়, তাকে অভিযোগ হিসাবে, যে কিন্তু শিশু যেটা করেছে সেটাকে আমরা গণ্য করব মানে মেয়ার মিস্টেক, এটা একটা ভুল, এবং তাকে আমরা মানে কোনো কষ্ট দেব না, তাকে আমরা নির্যাতন করব না, তাকে আমরা মারপিট করব না, এবং তাকে তার সে যদি কোনো ভুল করেও থাকে, সে যদি কোনো অপরাধ করেও থাকে সেটাকে অপরাধ বলা যাবে না। এবং দুই হচ্ছে যে তাকে আমরা এমন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বিচার করব কিংবা এমন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা তাকে নিয়ে যাব যাতে করে সে সংশোধিত হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় যারা ডিজিটাল বাংলাদেশ নিয়ে বিদ্রূপ করত এখন তারাই ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষা কন্টেন্টের ডিজিটাল ভার্সনের রূপান্তর কার্যক্রমের উদ্বোধন করে কথা বলেন তিনি। এ সময় এই কার্যক্রমে সহযোগিতা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রাথমিক শিক্ষাকে বলা হয় শিক্ষা জীবনের ভিত্তিভূমি, তাই এই শিক্ষাকে শিশুদের কাছে আরো সহজ এবং আকর্ষণীয় করে উপস্থাপন করতে মাল্টিমিডিয়া ক্লাসরুমে অডিও ভিজুয়ালের মাধ্যমে তা উপস্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে ছবি, চার্ট, ডায়াগ্রাম এবং অডিও ভিডিও থেকে শিক্ষা নেবে শিশুরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক শিক্ষার ডিজিটাল কন্টেন্ট উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তিকে আরো মজবুত করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। 16 কোটি মানুষের দেশে 63,601টা স্কুলে একটা করে মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করা এটা কোনো কঠিন কাজ না। আমরা করব, সরকারের পক্ষ থেকে আমরা যা করছি, কিন্তু কিছুটা নিজেদের উদ্যোগ নেওয়া উচিত। সবাই তো কোনো না কোনো স্কুলে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন, অনেকে এই সমাজের বিভিন্ন জায়গায় তারা অধিষ্ঠিত। প্রত্যেক একটা উদ্যোগ নেন না যে আপনি আপনার সেই পুরনো স্কুল, সেই স্কুলগুলিতে অন্তত কেউ একটা মাল্টিমিডিয়া প্রজেক্টর দিলেন, কেউ একটা ল্যাপটপ দিলেন, এভাবে একটা উপহার হিসেবে আপনার স্কুলকে আপনি দেন। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা ছিল আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। শুরুতে নানা প্রতিকূলতা থাকলেও সফলতার সঙ্গেই সেই লক্ষ্য অর্জিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব কথাটা বলাতে অনেকে আমাদেরকে নানা রকম বিদ্রূপও করত। যেমন সে সময় বিদ্যুতের অত্যন্ত সমস্যা ছিল, প্রতিনিয়ত বিদ্যুৎ চলে যেত, বিদ্যুৎ চলে গেলে অনেকে বলতেন এই তো দেখো ডিজিটাল বিদ্যুৎ গেল। যাই হোক, আমরা ধৈর্য ধরে দেশ পরিচালনা করে গেছি, যার ফলে আজকে এখন আর কেউ এটা নিয়ে ঠাট্টা তামাশা করতে পারেন না। একা বড় সকলেই এখন যারা তখন এই কথা বলতেন তারাই বেশি ব্যবহার করছে। কর্মসূচির মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষা কার্যক্রমের 21টি বইয়ের ডিজিটাল ভার্সন প্রস্তুত করা হয়েছে। দেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার জন্য 26,000-এরও বেশি শিক্ষককে ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রশিক্ষণও দেওয়া হয়েছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের ভাবধারায় দেশকে এগিয়ে নিয়ে যেতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের শীর্ষ নেতারা এই অভিযোগ করেন। এ সময় তারা পাকিস্তানি দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ করতে নগরবাসীকে 14 দলের আগামীকালের মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানান। আজকে দেখুন, পাকিস্তান যেভাবে মুক্তিযুদ্ধের সম্পর্কে কটাক্ষ করছে, গণহত্যাকে অস্বীকার করছে, তেমনি ভাবে বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সম্পর্কে কটাক্ষ করছেন, ৭১-এর শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। রাশিয়ার গর্বাচেপকে কিন্তু রাশিয়া যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন জানা যায় নাই রাশিয়ার গর্বাচেপ সিআইএর এজেন্ট। আজকে আমরা দীর্ঘদিন পর্যন্ত বলে এসেছি বাংলাদেশের বেগম খালেদা জিয়া পাকিস্তানি আইএসআইয়ের এজেন্ট। আজকে এই কথাটা স্পষ্ট প্রমাণিত হয়েছে। তার কথাবার্তা, আচরণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার যে প্রচেষ্টা, তার শহীদদের অপমান করার যে প্রচেষ্টা, তার স্পষ্ট বোঝা যাচ্ছে সে সিআইএর এজেন্ট। বাংলাদেশের 2 বার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি সিআইএর এজেন্ট হিসেবে বাংলাদেশটাকে আজকে পাকিস্তানি ভাবধারায় আজকে আবার নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পাকিস্তান যদি ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে তার সাথে সকল সম্পর্ক আমাদের ছিন্ন করতে হবে। এটা মুক্তিযোদ্ধাদের, বাংলার মানুষের দাবি। এতেও যদি তারা হুঁশ না হয়, ষড়যন্ত্র বন্ধ না করে,
প্রয়োজনে পাকিস্তানি পণ্য বর্জন করতে আমরা বাধ্য হব। বিএনপি এই বাংলাদেশের এমন একটি রাজনৈতিক দল যারা পাকিস্তানের আদর্শে আদর্শিত হয়ে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বারবার এই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর সেই কারণেই আগামীকালকের মানববন্ধন হবে বিএনপি এবং পাকিস্তানের এই অন্যায় এবং স্বাধীনতার বিরুদ্ধে তাদের অবস্থানের কারণে তাদের বিরুদ্ধে মানববন্ধন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য বাতিল চেয়ে বেগম খালেদা জিয়ার করা আবেদন বাতিল করেছেন আপিল বিভাগ। সকালে এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। 2015 সালের 29 জুন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদের সাক্ষ্য বাতিল চেয়ে বেগম জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে বেগম জিয়া সুপ্রিম কোর্টে আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এদিকে দুদকের আইনজীবী জানিয়েছেন, এই আদেশের ফলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণে আর কোনো আইনি বাধা থাকল না। আন্তঃব্যাংক এটিএম বুথের লেনদেন বন্ধ। এতে করে এক ব্যাংকের গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছেন না। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ব্যাংকগুলো সাময়িকভাবে এই সেবা বন্ধ রাখতে পারে। এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে আছেন আমাদের সহকর্মী সানবির উপল, চট্টগ্রামের জিএসি মোড়ে আছেন কমল দে। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। রুদ্র, আজ সকাল থেকেই হঠাৎ করে এটিএম বুথগুলো তো আন্তঃব্যাংক যে লেনদেন সেই লেনদেন কিন্তু বন্ধ রেখেছে ব্যাংকগুলো। তবে কোনো রকমের বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ছাড়াই কিন্তু তাদের এই বন্ধ রাখা। তবে এই বন্ধ রাখার পেছনে যে ঘটনাটির সূত্রপাত, সেই ঘটনার সূত্রপাত যদি আমি একটু বলতে চাই যে গত 2-1 দিনের আগে ইস্টার্ন ব্যাংক থেকে 21 জন গ্রাহক তাদের হঠাৎ করেই তাদের লেনদেন করতে পারছিলেন এবং তাদের কাছ থেকে কোনো রকমের তথ্য ছাড়াই জালিয়াতির মাধ্যমে বেশ কিছু টাকা তুলে নেওয়া হয় এবং সেখান থেকেই কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে ব্যাংকগুলো তাদের বুথ বন্ধ রেখেছে। অর্থাৎ এক ব্যাংকের যে বুথ আছে সেই এক ব্যাংকের বুথ থেকে অন্য ব্যাংকের যে গ্রাহক তারা কিন্তু লেনদেন করতে পারছেন না। তবে নিজ নিজ ব্যাংকের যাদের এটিএম কার্ড রয়েছে তারা কিন্তু সেই কার্ডটি ব্যবহার করতে পারছেন। তবে এক্ষেত্রে ভিসা বা মাস্টার কার্ড যারা ইউজ করেন তারা কিন্তু এই আন্তঃব্যাংক লেনদেনের বেশি নির্ভরশীল। অর্থাৎ সেই কার্ডের মাধ্যমে তারা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের কার্ডও ব্যবহার করতে পারেন। তবে আজ থেকে যেহেতু কোনো রকমের নির্দেশনা ছাড়াই ব্যাংকগুলো বন্ধ রেখেছে এবং কবে নাগাদ খুলবে বা কীরকম গ্রাহকরা এই সেবা থেকে বঞ্চিত কতদিন থাকবেন সে ব্যাপারে কিন্তু কোনো রকমের দিক নির্দেশনা পাওয়া যায় না। আমি একটু আগে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবিবির প্রেসিডেন্টের সাথে কথা বলতে চেষ্টা করেছিলাম এবং তাকে ফোন করার পরেও তিনি কথা বলতে পারেননি। তবে একটু আগে ইস্টার্ন ব্যাংকের যে কর্তৃপক্ষ আছেন, যে ইস্টার্ন ব্যাংকের কর্তৃপক্ষ তারা কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন যে তারা তাদের গ্রাহকদের জন্য এই লেনদেনটি আপাতত বন্ধ রেখেছেন। তবে গ্রাহকরা কিন্তু আজকের কথা বলা হলো, গতকাল রাতেও কয়েকজন গ্রাহক যারা ব্যাংকগুলোর বুথ থেকে টাকা তুলতে পারেননি এমন কয়েকজনের সাথে আমি কথা বলেছি এবং আমার নিজের যে এটিএম কার্ডটি আছে সেই কার্ডটির মাধ্যমেও আমি দেখেছি যে সত্যিকার অর্থেই লেনদেন করা যাচ্ছে না। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, গতকালকে বাংলাদেশ ব্যাংকের থেকে এস কে সুর চৌধুরী তিনি বলেছিলেন যে এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির মাধ্যমে যে সকল ব্যাংকগুলো তাদের লেনদেন বন্ধ রেখেছে এবং যে সমস্ত ব্যাংকগুলোতে এরকম জালিয়াতির ঘটনা ঘটেছে সেই রকম ব্যাংকগুলোর বিষয়গুলো নিয়ে তারা একটি কমিটি গঠন করেছে এবং সেই তদন্তের মাধ্যমে তারা এ ব্যাপারে একটি সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। তবে শুধুমাত্র এই ইস্টার্ন ব্যাংকের যে ঘটনা, সেই ইস্টার্ন ব্যাংকের ঘটনা কিন্তু শেষ নয়। এর আগেও কিন্তু এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যে এই ব্যাংকের বুথ থেকে এটিএম কার্ডের মাধ্যমে বিভিন্ন জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের টাকা তুলে নেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত যে অবস্থা, সেই অবস্থাটি আমি উপস্থিত হয়ে এখানে কোনো গ্রাহক পাইনি, যার ফলে আমি সরাসরি দেখাতে পারছিলাম না যে আসলে সেই গ্রাহকের অভিযোগটি আসলে কীরকম। তবে এর আগে যে কথা বলেছি সেই কথার প্রেক্ষিতেই আমি এই তথ্য দিতে পারলাম এটিএম বুথ সম্পর্কে। তো রুদ্র, এই ছিল এখনকার মতো এটিএম বুথের টাকা লেনদেনের খবরাখবর। চট্টগ্রামে আছেন এটিএম বুথের টাকা লেনদেনের খবরাখবর জানাতে কমল দে, তার কাছে চলে যাচ্ছে সরাসরি।
ধন্যবাদ রূপল। আপনি বলছেন রাজধানী ঢাকার কথা, আমি একটু বন্দরনগরী চট্টগ্রামের কথা বলি। গত 3 দিন ধরে কিন্তু চট্টগ্রামে বিভিন্ন ব্যাংকে যে গ্রাহক রয়েছেন তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। আপনি জানেন যে শুক্রবারে যখন ইবিএল যখন জটিলতা শুরু হয়, এরপর পরই কিছু কিছু ব্যাংক কিন্তু তাদের বুথের কার্যক্রম বন্ধ করে দেয়, আর এর ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষদেরকে। কিন্তু এরপর আমরা দেখেছি গতকালকে কিন্তু আন্তঃব্যাংকের কিছু কিছু এবং আন্তঃব্যাংক লেনদেন বন্ধ করে দেয়, অর্থাৎ তারা নিজেদের যে ব্যাংকে যে বুথ সে বুথ থেকে অন্য কোনো ব্যাংকে তারা কার্ড ইস্যু করছিল না, অর্থাৎ অন্য ব্যাংকের বুথের কার্ড ঢুকলে সে কার্ডে টাকা বেরোচ্ছিল না। কিন্তু আজকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি গ্রাহকরা আরও বেশি ভোগান্তিতে পড়েছেন। আপনি জানেন এটা বন্দরনগরে যে সাধারণ মানুষ যারা আছেন তারা এক ব্যাংকের গ্রাহক হলো, তাদের যে এটিএম বুথের কার্ড দিয়ে অন্য ব্যাংকে তারা টাকা তোলার যে সুযোগটা পেত তারা আজকে আর সুযোগটা পাচ্ছে না। তবে গতকালও কিন্তু কিছু কিছু ব্যাংক তারা এই ধরনের লেনদেন বাংলাদেশ ব্যাংকের অবর্তমানে তারা কিন্তু অগোচরে তারা লেনদেন বন্ধ রেখেছিল, আজ তারা আনুষ্ঠানিকভাবে লেনদেন বন্ধ রেখেছে। এর ফলে যেসব গ্রাহক ব্যাংকে আসছে টাকা তোলার জন্য বা এটিএম বুথে যাচ্ছে টাকা তোলার জন্য, তারা মূলত সে টাকা তোলার সুযোগটা পাচ্ছে না। এক্ষেত্রে গ্রাহকরা বলছে আরেকটি বিষয়ের কথা বলতে, নিরাপত্তার বিষয়টির কথা বলছেন। তারা বলছে শুধু যে একটি ব্যাংকে যে ঘটনা ঘটেছে তা কিন্তু নয়, যদি অন্য কোনো ব্যাংকে এই ধরনের ঘটনা ঘটে তাহলে তাদেরকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। আর এই কারণে তারা বারবার বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছেন যেন সিকিউরিটি সিস্টেমটি যেন শক্তিশালী করা হয় এবং আর কোনো যেন এই ধরনের জালিয়াতির ঘটনা না ঘটে সেই বিষয়টি তারা দৃষ্টি আকর্ষণ করছেন। তারা বলছেন বাংলাদেশ ব্যাংক যদি আগে থেকে এরকম কার্যকর ব্যবস্থা নিত তাহলে হয়তো তারা এই ভোগান্তিতে পড়তে হতো না, কারণ ইভিএল যে ব্যাংক টাকা উদা হয়েছে এর পরপরই অন্যান্য ব্যাংকগুলো তারা টাকা লেনদেন বন্ধ করে দেয়। এবং গতকাল আমরা দেখেছি কিছু কিছু ব্যাংক রয়েছে তারা তাদের অ্যাকাউন্ট তারা অন্য কোনো এই কার্ড তারা গ্রহণ করছিল না। এবং আজ তো বাংলাদেশ ব্যাংক সেই নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী আজ থেকে আবার অন্য ব্যাংকের গ্রাহকরা তারা টাকা তুলতে পারছে না। এর ফলে কিন্তু গ্রাহকদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে, যারা প্রয়োজনীয় মুহূর্তে টাকা তোলার জন্য বুথে আসছেন তারা প্রয়োজনীয় টাকা তুলতে পারছেন না এবং তাদেরকে আবার ছুটতে হচ্ছে তাদের নিজস্ব ব্যাংকের মধ্যে। অর্থাৎ গত 3 দিন ধরে যে চরম ভোগান্তি, সেই ভোগান্তির যেন আজ তারা চূড়ান্ত রূপ পেয়েছে। অর্থাৎ গ্রাহকরা এটিএম বুথ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছেন, কিন্তু তারা বুথ যদি অন্য ব্যাংকের বুথ পাচ্ছেন সেখানে তারা টাকা তুলতে পারছেন না। এখন পর্যন্ত বলা যায় গত 3 দিনের যে ভোগান্তি, সেই ভোগান্তি নিয়ে চলছে চট্টগ্রামের ব্যাংকের গ্রাহকরা। তো এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রাম থেকে যে ব্যাংকের গ্রাহকদের ভোগান্তি তার সর্বশেষ। দর্শক, আন্তঃব্যাংক এটিএম বুথ সেবা বন্ধ রয়েছে, আর সেই খবরাখবর রাজধানীর সায়েন্স ল্যাব থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সানবীর রূপল এবং চট্টগ্রামের জিসি মোড় থেকে জানাচ্ছিলেন কমল দে। 14 ফেব্রুয়ারি সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে নাগরিক বাঙালিও পালন করছেন ভ্যালেন্টাইন্স ডে। আর তাই এদিন রাজধানী পথে পথে ছিল উৎসবমুখী মানুষের পদচারণা। প্রিয়জনকে ফুলের সৌরভে রাঙানোর উদ্দেশ্যে ফুল দোকানগুলোতে ছিল ভিড়। রাজধানী ঘুরে শহুরে মানুষের সেই দিবস উদযাপনের কথা জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবাসা আছে বলেই সুন্দর এই বেঁচে থাকা। যে গান বাজেছে তাহার তালটি শিখো। পৃথিবীটা আধুনিক, সময়টা প্রযুক্তির, কিন্তু অনুভূতি সে তো শাশ্বত। আর তাই যুগে যুগে সেই সত্যকেই লালন করছে সব প্রজন্মের মানুষ। যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। বাসন্তী বসনে এদিন নগরীর পথে পথে ছিল মানুষের জয়গান। ফ্রেন্ডদের সাথে অনেক মজা করছি আর খুব ভালো লাগতেছে, কারণ অনেক দিন পর বাসা থেকে বের হলাম। এই জন্য বাসা থেকে সহজে বের হওয়া হয় না পড়াশোনার জন্য, একসাথে সবাই মিলে বের হলাম একটা অকেশনে। আমরা যে বন্ধু বান্ধব আছি আমাদের আগে সেই সময়কার ভালোবাসা অনুভূতিগুলি নিয়ে কিছুটা সময় এখানে কাটাতে চাই। তবে যুগটা পাল্টেছে, পৃথিবীর বয়সও বেড়েছে অনেক, হয়তো এজন্যই ভালোবাসা প্রকাশের ধরনে এসেছে পরিবর্তন। এ কারণে কি নতুনেরা একটু অস্থির? আসছি আজকে ঘুরতেছি, বইমেলায় যাব, তারপরে ফ্রেন্ডদের সাথে ঘুরবো, বয়ফ্রেন্ডের সাথেও ঘুরবো। আমরা ছোটবেলায় যেরকম ছিলাম চিঠি ছাড়া তো আমাদের উপায় ছিল না, তারপরে চিঠি লিখতে গেলে আম্মার হাতে চিঠি, আব্বা আম্মার হাতে সেই চিঠি ধরা পড়ে যাইতো। আমাদের এনজয়মেন্টটা ছিল ভিতর থেকে, মানে ইটস নট লাইক যে শো অফ কিছু। তবে কি ভালোবাসা শুধুই নরনারীর একমুখী টান? লাল শাড়ি পরে বেরোলাম বা গোলাপ ফুল নিয়ে বেরোলাম, এটা আসলে ভালোবাসা দিবসের মর্মার্থ হওয়া উচিত নয়। আমাদের একটা ফ্রেন্ড বোন ক্যান্সার আক্রান্ত, আজকের দিনে ওর জন্য ফুল বিক্রি করে যে টাকাটা আমরা অর্জিত করব সেটা হচ্ছে ওর প্রতি ভালোবাসা। আমাদের আজকের ভালোবাসা দিবসটা হচ্ছে আমাদের বন্ধুর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার তাগিদেই আমরা আজকে ফুল নিয়ে
পথে। ভালোবাসা কি? হয়তো এই প্রশ্নের এক কথার কোনো উত্তর নেই, যদিও আমরা সবাই জানি ভালোবাসা হচ্ছে এমন এক অনুভূতি যে অনুভূতি পারে পৃথিবীর সমস্ত যুদ্ধ থামিয়ে যেতে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে চলছে প্রাণসখা ঢাকা উৎসব। রাজধানীর শাহবাগে সকাল থেকে শুরু হয়ে বিকেল 5:30 পর্যন্ত চলবে এই উৎসব। প্রাণসখা ঢাকা আনন্দোৎসবে যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার নগরবাসী। উৎসবে গুণীজন কথন, গান, নাচ সহ বিভিন্ন লোকজ সংস্কৃতির পরিবেশনার আয়োজন রয়েছে। এছাড়াও সেখানে একটি কনসার্টেরও আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, এই উৎসবের মাধ্যমে ঢাকাবাসীকে নগরের প্রতি ভালোবাসা তৈরি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চিন্তা চেতনাকে বিস্তার করার লক্ষ্যে জনসচেতনতামূলক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরো উৎসবকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর রয়েছে। একজন মেয়র কিংবা তার দপ্তরের গুটি কয়েক কর্মকর্তা কর্মচারী দিয়ে এই শহরের এত পাহাড় প্রমাণ সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমি বলেছি আমাদের প্রত্যেকটি নাগরিককে এক একজন মেয়রের ভূমিকায় আমি দেখতে চাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। তার চেতনায় উজ্জীবিত হয়ে আমি বলতে চাই, আমরা সবাই মেয়র আমাদেরই প্রিয় ঢাকা শহরে। এই শহরের সবাই যখন মেয়রের ভূমিকায় অবতীর্ণ হবে, আমার বিশ্বাস আমরা এই শহরকে একটি বাসযোগ্য ঢাকা অবশ্যই গড়ে তুলতে পারবো। ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতে সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় জমিয়েছেন লাখো মানুষ। সৈকত জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। পর্যটকদের নিরাপত্তায় লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ নিয়েছে বিশেষ ব্যবস্থা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মানুষের পদচারণায় পরিপূর্ণ সমুদ্র সৈকত কক্সবাজার। সমুদ্রের ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে বইছে যেন ভালোবাসার ঢেউ। সকাল থেকেই সৈকতের 10টি পয়েন্টে উচ্ছ্বাসে মাতোয়ারা ভ্রমণকারীরা। সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত সময় পার করছেন তারা। এখানে সহজে আসা যায় না, সেই জন্য সবাই অপেক্ষা থাকে যে একটা নির্দিষ্ট দিনে এসে এটা উপভোগ করবে এবং একজনকে ভালোবাসার উপহার দিবে, শুভেচ্ছা দিবে। ভালোবাসার দিবসটাকে আরো সুন্দর করে করার জন্য মূলত এখানে আসা, আর বিশাল সমুদ্রের সামনে আরো নিজেকে আরো ভালো লাগে নিজের ভালোবাসা প্রকাশ করতে। কক্সবাজার তো ওয়ার্ল্ড লংগেস্ট বিচ, তো এটার মধ্যে ভ্যালেন্টাইন্স ডে করতে আমাদের খুব ভালোই লাগছে। বিশেষ দিন, তাই বাড়তি নিরাপত্তার জন্য সকাল থেকে সবকটি পয়েন্টে কাজ করছে লাইফগার্ড কর্মীরা। লাখ লাখ পর্যটক ছুটে আসতেছেন কক্সবাজার বিচে। তো এনাদের নিরাপত্তার জন্য পানিতে আমরা সেফ লাইফগার্ড সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত লাইফগার্ডিং করে যাচ্ছি। পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট, কলাতলি, হিমছড়ি তথা টেকনাফ সহ আমাদের যে সমস্ত স্থাপনা আছে, বিচ আছে, সব জায়গায় আমরা প্রচুর পরিমাণে টুরিস্ট পুলিশ মোতায়েন করেছি। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আসা লক্ষাধিক পর্যটকের সরব উপস্থিতির কারণে অন্তত 50 কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, কক্সবাজার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকদের অন্তঃকোন্দলের জেরে অ্যানেস্থেশিয়া বিভাগে কর্মবিরতি চলছে। বন্ধ রয়েছে সব ধরনের অপারেশন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাফিন জাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন। রুদ্র, আমি এই মুহূর্তে আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন এখানে আজকে সকাল থেকেই কিন্তু অ্যানেস্থেশিয়া বিভাগের চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। তো আমি আসার পরে যেটা জানতে পেরেছি, ঘটনাটা গতকালের, অর্থাৎ গতকাল বিকেলের দিকে হেপাটোলজি ডিপার্টমেন্টের একজন চিকিৎসক, ওনার নাম ডক্টর কায়সার, উনি এসেছিলেন তার ওয়াইফের চিকিৎসা সেবা নেওয়ার জন্য। ওনার ওয়াইফের অপারেশন ছিল, যার জন্য এই অ্যানেস্থেশিয়াতে এসে হয়তো কিছুটা কাজে বিলম্বিত হওয়ার কারণে উনি বাকবিতণ্ডে জড়িয়ে পড়েন অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের চিকিৎসকদের সাথে। তো এক পর্যায়ে বাকবিতণ্ডে যাওয়ার পরে দেখা যায় সাংঘর্ষিক ঘটনাও ঘটে, গতকালকে হাতাহাতির পর্যায়ে যায়। তো সেই জায়গাটা থেকে অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্ট থেকে হেপাটোলজি ডিপার্টমেন্টে কিন্তু বিভাগীয় পর্যায়ে নালিশ দেওয়া হয়েছিল এবং সেইভাবে কিন্তু তারা গতকালকে কার্যক্রম করেছিলেন এবং সেইভাবে বিচারও করেছিলেন। তো পরবর্তীতে দেখা গেছে যখন বিচার দিয়ে আসছিলেন, আবারও দ্বিতীয় দফায় নাকি তাদের সাথে হেপাটোলজি ডিপার্টমেন্টের সাথে অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের আবারও সংঘর্ষের মতো ঘটনা ঘটে। তো ওই জায়গাটা
বিষয়টা থেকে আজকে সকাল থেকে অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের চিকিৎসক যারা আছেন তারা কর্মবিরতি পালন করছেন এবং সকাল 8টা থেকে 10টা পর্যন্ত কর্মবিরতি তারা পালন করছেন এমন ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন হাসপাতালের পরিচালক। কিন্তু আমরা এখানে এসে জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু 10টার পরে তারা বলেছেন কর্মকাণ্ডে তারা চলে গেছেন, কিন্তু পরবর্তীতে কিন্তু কোনো ধরনের কর্মবিরতি প্রত্যাখ্যান করেননি এমন বিষয়টা আমরা জানতে পেরেছি। তো হাসপাতালের পরিচালক বলছেন যে সর্বোচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে তারা তদন্ত কমিটি গঠন করে এর পরবর্তীতে তারা জানবেন যে কি আসলে মূল ঘটনা ঘটেছিল এবং সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবেন দোষী ব্যক্তি যেই হন না কেন তার বিরুদ্ধে, এই আশ্বাসটুকু কর্তৃপক্ষ দিয়েছেন। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, তাকে একটি প্রশ্ন করা হয়েছিল যে মানবতার দিক থেকে কতটুকু যৌক্তিক কিংবা একজন পেশাগত দিক থেকে কতটুকু যৌক্তিক চিকিৎসকদের এরকম কর্মকাণ্ডে এরকম বিরতিতে যাওয়া। তো তারা হাসপাতাল পরিচালক কিন্তু স্বীকার করেছেন যথেষ্ট অযৌক্তিক কাজ তারা করেছেন। তো তারা শেষ বলেছেন যে সর্বশেষ ব্যবস্থা গ্রহণ করে জানাবেন কি ঘটনাটা ঘটেছে। তো রুদ্র, আমার কাছে মোটামুটি এখান থেকে ছিল শেষ খবর। পরবর্তীতে কিছু জানতে পারলে এবং কর্মবিরতিতে তারা যদি জয়েন করেন তাহলে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। রুদ্র। দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অন্তঃকুণ্ডলের জেরে অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন আজ সকাল থেকে, আর সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাফিন জাহিদ। দুপুরের সময় আরো থাকছে ঐতিহাসিক স্বৈরাচার প্রতিরোধ দিবস আজ। সময়ের বিবর্তনে জাতীয় ইতিহাসের গুরুত্ববহ এই দিনটি ভুলতে বসেছে সবাই। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় সারা বিশ্বকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানী মিরপুর পুলিশ স্টাফ কলেজে সার্ক দেশগুলোর কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করে মন্ত্রী এই কথা বলেন। সন্ত্রাসবাদ, মানব পাচার সহ আন্তর্জাতিক বিভিন্ন অপরাধ দমনে সার্ক দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে এই প্রশিক্ষণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন পুলিশের মহাপরিদর্শক। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ আইনের বিভিন্ন ধারা প্রয়োজন মতো সংস্কার করা হচ্ছে। পরে 21তম কোস্টগার্ড দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী 31 জন সদস্যকে বিভিন্ন পদক তুলে দেন। এ সময় তিনি কোস্টগার্ডকে সমুদ্র সীমা এবং উপকূলীয় অঞ্চল সহ নৌপথে আরও জোরদার ভূমিকা রাখার আহ্বান জানান। মানি ট্রান্সফার এবং এই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা। আমরা মনে করি যে সমস্ত পৃথিবীর একত্রে এই টেররিজম মোকাবেলা করতে হবে। আমাদের সার্ক অঞ্চলও আমরা একত্রে আমরা এই টেররিস্ট মোকাবেলার জন্য এই কোর্সটা আজকে উদ্বোধন হচ্ছে। প্রতি বছরই 21শে গ্রন্থমেলায় বই বিক্রি হলেও প্রকাশকদের কাছ থেকে প্রাপ্য আর্থিক সম্মানই পাচ্ছেন না অধিকাংশ তরুণ ও নতুন লেখকরা। তাদের পাওনা না মেটানো সহ রয়েছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বই ছাপার অভিযোগও। তবে বিক্রিত বইয়ের মোট অর্থমূল্য থেকেই প্রকাশনী ভেদে 12 থেকে 15% লেখক সম্মানী দেয়া হচ্ছে বলে দাবি করছেন প্রকাশকরা। আরও জানাচ্ছেন এজি মাহমুদ। প্রতি বছর বইমেলার কলেবর যেমন বাড়ছে তেমনি বাড়ছে প্রকাশিত বইয়ের সংখ্যাও। বাংলা একাডেমির তথ্য অনুযায়ী গেল বছরের মেলাতে প্রায় 4000 নতুন বই প্রকাশিত হয়েছে। বিক্রিও হয়েছে প্রায় 23 কোটি টাকার বই। আর প্রকাশকরা বলছেন এবারেও সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় এখনো পর্যন্ত তরুণ লেখকদের বইয়ের সংখ্যাই বেশি। কিন্তু যাদের মেধা, মনন আর গবেষণায় এই বইগুলো রচিত হচ্ছে তারা কতটা পাচ্ছেন তাদের যোগ্য পারিশ্রমিক কিংবা সম্মানী? যারা সিনিয়র লেখক থাকেন তারা হয়তো বা বই কেমন চললো সেটা ডিপেন্ড না করেও তারা বেশ বড় একটা অঙ্ক নিয়ে যায়। অথচ নবীন লেখকদের বই দেখা যাচ্ছে সেকেন্ড প্রিন্ট, থার্ড প্রিন্ট বের হয়ে যাচ্ছে, প্রকাশ হয়ে যাচ্ছে, তারপরে তারা সম্মান হিসাবে আছেন খুবই নগণ্য। বই 2টা মুদ্রণ গেল, যাবার পর যখন বইমেলা শেষ হয়ে গেল তখন দেখা গেল তিনি আর কি টাকা নিয়ে তাল বাহানা করছেন। অভিযোগ শুধু আর্থিক পাওনাদি নিয়ে নয়, রয়েছে তরুণ ও নতুন লেখকদের সাথে প্রকাশকদের নানা প্রতারণার ঘটনাও। আমি বই করার জন্য প্রথম অলমোস্ট প্রায় 16টা প্রকাশনীর কাছে আমি ধর্ণা দিয়েছি আর কি। তো ওদের চাওয়াটা হচ্ছে আমি কত টাকা দিতে পারবো ওদেরকে বা কি পরিমাণ আমি ইনভেস্ট করতে পারবো। প্রকাশক টাকা চায় বা প্রকাশক আটকিয়ে দেয়, এমনকি বই ছাপানোর কথা বলে বাট আলটিমেটলি বইটা প্রকাশ করে না। বইমেলার 20 দিন 25 দিন পার হয়ে যায়, বইটা আসে না। তবে এসব অভিযোগ অস্বীকার করে বিক্রিত বইয়ের হিসাব অনুযায়ী লেখকদের প্রাপ্য সম্মানী দেওয়া হচ্ছে বলে জানালেন প্রকাশকরা। যে সব তরুণদের বই বিক্রি হয় তাদেরকে আমি ডেকে একটা রয়্যালটি দেই এবং অধিকাংশ আমার বন্ধু বান্ধব হয়, আমার অনেকের রয়্যালটি দিতেও হয় না। মনে করেন 100 বই বিক্রি হলো, এখন তখন যদি লেখক রয়্যালটি দাবি করে ওইটা তো প্রকাশকের জন্য একটা বার্ডেন হয়ে যাবে। কারণ 100-150 বই সেল করে তো তার কস্টিংয়ে আসবে না, সে রয়্যালটি কিভাবে দিবে? এক্ষেত্রে বই প্রকাশের আগেই লেখক সম্মানী সংক্রান্ত চুক্তিপত্র থাকা উচিত বলেও মনে করছেন লেখক ও প্রকাশকরা। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে চলছে প্রাণশাখা ঢাকা উৎসব। প্রাণশাখা ঢাকা উৎসবে আমরা কিছুক্ষণ চলে যাচ্ছি সেই অনুষ্ঠানটি দেখার জন্য। ঠিক নেই, অনেকে বলেন আরে বাবা কি নোংরা, অনেকে বলেন এই শহরে নাকি নিঃশ্বাস নেওয়া যায় না। প্রত্যেকের কাছে আমার একটাই প্রশ্ন থাকলো, এই শহরকে বাসযোগ্য করার জন্য আপনার উদ্যোগটা কি? খাঁচায় বন্দি পাখির মতো আমরা কি থাকবো, নাকি আমরাও খোলা আকাশের সবুজের মধ্যে নিঃশ্বাস নেব? সেই জন্য আমাদেরও কি কিছু করণীয় আছে, নাকি শুধুমাত্র আমরা উপরওয়ালা করবেন, অমুক করবেন, তমুক করবেন, সিটি মেয়র আছেন কি করতে, সরকার কি করছে, আমরা শুধু সেটা বলবো, নাকি আমরা নিজেরাও নিজেদের মতো করে হাতটা লাগাবো? আজ থেকে অন্তত পক্ষে যে কোনো জায়গাতে হাতের একটা প্যাকেট ফেলে দিবেন না। একবার মনে মনে ভাবুন যে এই শহরে আপনি বাস করছেন, কিছুদিন পর আপনার সন্তান বাস করবে। আমার হৃদয়পুরের সুখ পাখিটা অসুখ নিয়েও হাসে, খাঁচায় বন্দি জেনেও পাখি বাসতে ভালোবাসে। আমার হৃদয়পুরের সুখ পাখিটা অসুখ নিয়েও হাসে, খাঁচায় বন্দি জেনেও পাখি বাসতে ভালোবাসে। তোমায় আকাশ দিলাম, বাতাস দিলাম, সাদা মেঘে টানা, উড়ে বেড়াও যেথা খুশি, কে করিল মানা। উড়ো উড়ো মেঘ পাখি যাও যেথা খুশি, আমি তোমার জন্য আবার না হয় হব ফুল পাখি। আমার উঠানে ভরে নাও শ্বাস, জীবন পাখি বিছিয়ে দেব হালকা বাতাস। এসো এসো আমার উঠানে ভরে নাও শ্বাস, জীবন পাখি বিছিয়ে দেব হালকা বাতাস। এসো এসো আমার উঠানে ভরে নাও শ্বাস, জীবন পাখি বিছিয়ে দেব হালকা বাতাস। দর্শক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে শাহবাগে চলছে প্রাণশাখা ঢাকা উৎসব। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। ক্রিকেট কূটনীতিতে সমঝোতা না হলেও বাংলাদেশের জ্বালানি এবং খনিজ সম্পদ অনুসন্ধান খাতে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী অস্ট্রেলিয়া। এমনকি বাণিজ্য ঘাটতি মেটানোর পাশাপাশি উভয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যকে 100 কোটি ডলারে নিয়ে যেতে চায় দেশটি। সময় সংবাদের সঙ্গে সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান হাইকমিশনার এমন তথ্য জানালেও ব্যবসায়ীরা বলছেন এক্ষেত্রে বাংলাদেশকে উৎপাদিত পণ্য নিয়ে সবার আগে এগিয়ে আসতে হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্ট্রেলিয়ার অন্যতম বড় ভোগ্যপণ্যের বাজার হল বাংলাদেশ। প্রতি বছরই অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ গম এবং ডালসহ অন্যান্য ভোগ্যপণ্য আমদানি করে, যার পরিমাণ 70 থেকে 80 কোটি ডলার। তবে অস্ট্রেলিয়া থেকে দিন দিন আমদানির পরিমাণ বাড়লেও রপ্তানি সে অনুযায়ী বাড়ছে না। বাণিজ্য ঘাটতি মেটাতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার। বাংলাদেশ এখন পোশাক শিল্পে অনেক এগিয়ে গেছে, বলা চলে শক্তিশালী অবস্থানে রয়েছে এশিয়ার এই দেশটি। তাই 3 বছরের বেশি সময় ধরে বেড়ে চলা বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য পোশাক খাতকে গুরুত্ব দেওয়া উচিত বাংলাদেশের। অস্ট্রেলিয়ার হাইকমিশনারের মতো বাংলাদেশের ব্যবসায়ীরাও মনে করেন অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে দুদেশের বাণিজ্য ঘাটতি আগে মেটাতে হবে। অস্ট্রেলিয়ার সাথে এখন ব্যবসা আগের তুলনায় অনেক বেড়েছে। অস্ট্রেলিয়ান কোম্পানিদের এগিয়ে আসতে হবে এবং বাংলাদেশের কোম্পানিকেও এগিয়ে যেতে হবে। আমাদের যেসব প্রোডাক্টগুলো অস্ট্রেলিয়াতে পাঠানো যায় সেগুলো চেষ্টা করতে বেশি বেশি পাঠানোর জন্য। সমুদ্রে গ্যাস অনুসন্ধানে 5 বছর আগে বড় ধরনের বিনিয়োগ নিয়ে এসেছিল অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান স্যান্টোস, কিন্তু পরবর্তীতে নানা সমস্যার কারণে স্যান্টোস কাজ অসমাপ্ত রেখে ফিরে যায়। তবে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে ব্যাপক সম্ভাবনা থাকায় অস্ট্রেলিয়া আবারও বিনিয়োগ করতে আগ্রহী। সুতরাং আমি মনে করি জ্বালানি ও বিদ্যুতে বাংলাদেশ ব্যাপক সম্ভাবনাময় দেশ হওয়ায় এদেশে অস্ট্রেলিয়া বিনিয়োগের বিষয়টিকে গুরুত্ব দেবে। ব্যবসায়ীরা বলছেন নিরাপত্তা ইস্যুতে গত কিছুদিন ধরে বাংলাদেশ থেকে পাঠানো ব্যবসায়িক ডকুমেন্টগুলোকে তৃতীয় একটি দেশ হয়ে অস্ট্রেলিয়ায় পাঠাতে হচ্ছে। এর ফলে বাংলাদেশের ব্যবসায়ীদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
ঐতিহাসিক স্বৈরাচার প্রতিরোধ দিবস আজ। 1983 সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতি বাতিল ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় তৎকালীন স্বৈরাচারী সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা ছাত্র জনতার রক্তে লাল হয় ঢাকার রাজপথ। গণগ্রেফতার ও নির্মম নির্যাতনের শিকার হন হাজার হাজার শিক্ষার্থী। এই ঘটনা পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারী এরশাদের পতন অনিবার্য করে তোলে। শুরুর দিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলেও সময়ের বিবর্তনে জাতীয় ইতিহাসের গুরুত্ববহ এই দিনটি এখন সবাই ভুলতে বসেছে। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। গণ আন্দোলনের মুখে 1990 সালে এরশাদের স্বৈরাচারী যুগের অবসান হলেও এর বীজ বপন হয়েছিল আরও 7 বছর আগে। সামরিক সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে 1983 সালের 14 ফেব্রুয়ারি রাজপথে নামেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাজার হাজার শিক্ষার্থী। মজিদ খান শিক্ষানীতি বাতিল সহ 3 দফা দাবিতে এদিন সকাল 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে শিক্ষার্থীদের বিশাল মিছিল যায় সচিবালয়ের দিকে। মিছিলটি কার্জন হল সংলগ্ন হাইকোর্ট মোড়ে পৌঁছানো মাত্রই পুলিশ আকস্মিকভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই টিয়ার শেল, জলকামান আর লাঠিপেটের পাশাপাশি মুহুর্মুহু চলতে থাকে গুলি। এ ঘটনায় একাধিক নিহতের খবর পাওয়া গেলেও ছাত্রনেতা জয়নাল ছাড়া আর কারো লাশের হদিস পাওয়া যায়নি। প্রায় 20,000 ছেলেমেয়ে হবে সমস্ত ঢাকা শহর থেকে, বিভিন্ন স্কুল কলেজ থেকে ছেলেমেয়েরা আসছে। যখন আমরা শিক্ষা ভবনের সামনে চত্বরে পৌঁছলাম, ঠিক তখনই পুলিশ এলোপাথারি গুলি, বেয়ানেট চার্জ করলো। শুধুমাত্র জয়নালের লাশ নিয়ে আসতে পেরেছি আমরা, আর যারা মারা গেছে বা আহত হয়েছে এই লাশগুলো পুলিশ হাসপাতালে নিয়ে গেছে, সেখান থেকে কোনো লাশ আমরা পাইনি। দিনটিকে স্বৈরাচার প্রতিরোধ দিবস ঘোষণা করে পরের বছর থেকেই বিশেষ গুরুত্বের সাথে পালন শুরু করে রাজনৈতিক সব দল। কিন্তু সময়ের বিবর্তনে অবস্থা এখন কোন পর্যায়ে পৌঁছেছে তা সহজেই বোঝা যায় শহীদদের স্মৃতি স্মরণে নির্মিত বেদির এই নাজুক অবস্থা দেখে। বলতে পারবেন যে মনুমেন্টটা কিসের? না, বলতে পারবো না। এটা নিয়ে কোনো রকমের প্রচারণা যা করার দরকার ছিল সেরকম কিছু হয় না। আমরা শুধু এই জিনিসটাকে জানি যে শুধু ভ্যালেন্টাইন্স ডে। এই অবস্থার জন্য ছাত্র সংগঠনগুলোকেই দায়ী করছেন সাবেক ছাত্রনেতারা। প্রধান দায়ভার আমি বলবো যারা আন্দোলন করেছে ছাত্র সংগঠনগুলো, আমাদের উত্তরসূরি যারা দায়িত্বে আছে তাদের। ছাত্র সংসদ নেই, এটা কিন্তু খুবই ক্ষতিকর। এই ছাত্র সংসদগুলো থাকলে তারা বিভিন্ন দিবস উদযাপন করতে পারে, তারা ইতিহাসের ধারাবাহিকতা অনুযায়ী আয়োজন করতে পারে। লেজুর বৃত্তি থেকে বের হয়ে এসে ছাত্রবান্ধব রাজনীতি চর্চার পাশাপাশি নিজেদের ইতিহাস ঐতিহ্য রক্ষায় যথাযথ ভূমিকা পালন করতে পারলেই ছাত্র রাজনীতি তার হারানো গৌরব ফিরে পাবে বলেও মনে করেন তারা। নিজেদের জন্যই দায়িত্ব, অন্যের উপকারের জন্য না। আমাদের। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে। 100 বছরের মধ্যে নিউ ইয়র্কের তীব্র শীত, বইছে দমকা হওয়া, তাপমাত্রা হিমাঙ্কের 15 ডিগ্রি নিচে, বিপর্যস্ত জনজীবন। স্বাধীনতার 45 বছর পরও উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুর শহরে উর্দুতেই চলে সব ধরনের কার্যক্রম। এ নিয়ে ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, শহীদ সন্তান, রাজনীতিক সহ সব শ্রেণী পেশার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করলেও এ ব্যাপারে নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদলকে সঙ্গে নিয়ে শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। সৈয়দপুর শহরে পা দিতেই মাইকিং এর আওয়াজ কানে ভেসে এলো উর্দুতে খোশখবরি। এর অর্থ একটি সুখবর। উর্দুই যেন এই শহরের ভাষা। শুধু মাইকিং নয়, এখানকার সকল প্রচারণা, সভা সমাবেশ, ব্যবসা প্রতিষ্ঠানের কেনাবেচা ব্যবহার হয়ে থাকে উর্দু ভাষা। আমরা সৈয়দপুরবাসী অনেকে যখন উর্দুতে বিহারিদের সাথে কথা বলি তখন আমার খুব কষ্ট লাগে। ভাষার মাস হয়েও উর্দুতে মিছিল, মিটিং, সমাবেশ, উর্দু ভাষাটা কমন হয়ে গেছে সৈয়দপুর শহরে। উর্দুর ব্যবহার শুধুমাত্র মুখেই সীমাবদ্ধ নয়, এখানকার অধিকাংশ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানেও ব্যবহার হচ্ছে উর্দুতে লেখা সাইনবোর্ড। 52-র ভাষা আন্দোলন, পরে 71-এর মুক্তিযুদ্ধে ভাষা ও দেশ স্বাধীনতা ফিরে পেলেও নীলফামারী জেলার এই সৈয়দপুর যেন আজও ফিরে পায়নি স্বাধীনতা। বাঙালি নেতৃত্বই দুর্বলতা দেখায় এবং সেই দুর্বলতার কারণেই তারা সুযোগ পেয়ে যায়। আমি মনে করি যে সরকারিভাবে এটা একটা ঘোষণা আসা উচিত যে সৈয়দপুরের মাইকিং বা ঘোষণা এটা কোন ভাষায় হবে। প্রকাশ্যে উর্দুতে মাইকিং এর বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানালেন ভিন্ন কথা। এটার কারণ হলো আপনার এখানে একটা বৃহৎ জনগোষ্ঠী হলো এই পর্যায়ে এবং তাদের অর্জনের জন্য, তাদের মনে করেন আস্থা বা তাদের অর্জনের জন্য এটা কৌশল নিচ্ছে তারা। সৈয়দপুর শহরের 1.25 লাখ মানুষের মধ্যে 50 ভাগের বেশি অবাঙালি। মানিক সরকার, সময় সংবাদ, সৈয়দপুর, নীলফামারী।
100 বছরের রেকর্ড ভেঙে এবার নিউ ইয়র্কের তাপমাত্রা নেমে এসেছে -15 ডিগ্রি সেলসিয়াসের নিচে। 45 মাইল বেগে বইছে দমকা ঝড়ো হাওয়া। তীব্র ঠান্ডায় নগরবাসীকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র। এর মধ্যে ঠান্ডায় জ্ঞান হারানো বাঙালি এক তরুণকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে একদিকে অসুস্থ হবার ভয়, অন্যদিকে কাজ হারানোর ভয়ে শঙ্কিত প্রবাসীদের অনেকেই। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্টুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল থেকে তাপমাত্রা নামতে থাকে। সকালের তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস থাকলেও সন্ধ্যার পর তা নেমে আসে -14.5 ডিগ্রি সেলসিয়াসে। এই অবস্থায় দিনের আলো ফুরানোর আগেই সকল কাজকর্ম শেষ করে ঘরমুখো ছুটছেন নগরবাসী। 100 বছরের ইতিহাসে আমার মনে হয় না যে এরকম ঠান্ডা পড়ছে। মানুষ তো মনে করেন ঘর থেকে বেরিয়ে হচ্ছে না। আমরা যারা আছি তারা হচ্ছে কাজ এবং নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া কিছুতেই বের হচ্ছি না। যেখানে কন্টিনিউ বিজি থাকে সেই এলাকা এখন সম্পূর্ণ লোকশূন্য আর কি। তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও। নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না, আর যদি বের হতেই হয় তবে সতর্ক থাকবেন। বিরূপ আবহাওয়ার কারণে মেয়রের সতর্ক বার্তার পর জীবিকার তাগিদে পাড়ি জমানো প্রবাসীরা ঘরে ফিরলেও কাজে যেতে না পারায় কাজ হারানোর ভয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন। 27 বছর ধরে আমেরিকায় এরকম ঠান্ডা আমি কোনোদিন দেখি নাই ভাই। এখন রাইট নাও ঠান্ডা পড়ছে, আপনার আমার গায়ে কাঁপতেছে। কাজ থেকে আমি চলে আসছি, আমার বলছে কাজে থাকার জন্য। আমি বলছি না, আমার বুকের মধ্যে ব্যথা করতেছে, আমি বাসায় চলে যাচ্ছি। শত বছরের রেকর্ড ভাঙা ঠান্ডায় বিপাকে পড়েছেন উষ্ণমণ্ডলীয় দেশ থেকে আসা প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিউ ইয়র্কের এই আবহাওয়া আরও 2 দিন অব্যাহত থাকবে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের খবর। ফাইনালের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিংয়ে পুড়ে ছাই ভারতের ব্যাটিং লাইনআপ। মাত্র 145 রানে গুটিয়ে গেছে হট ফেভারিটদের ইনিংস। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে ক্যারিবীয়রা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 3 উইকেটে 70 রান। মিরপুরে শিশির ভেজা সকালে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ভারতীয় ওপেনার ঋষভ পান্ত ফেরেন সাজঘরে। পরের ওভারেই দলীয় 8 রানে আউটের খাতা নাম লেখান আনমোল। এরপর অধিনায়ক ঈশানও বেশিক্ষণ উইকেটে টেকেননি। ব্যক্তিগত 4 রান করে জোসেফের তৃতীয় শিকারে পরিণত হন তিনি। এরপর ওয়াশিংটন সুন্দর এবং মাহিপালও ব্যর্থ হন ক্যারিবীয় পেসারদের মোকাবেলা করতে। তাই দলীয় 87 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। ভালোই খেলতে থাকা সরফরাজের পঞ্চম 50-তে ভারতের ইনিংস থামে 145 রানে। ক্যারিবীয় পেসার জোসেফ ও জন 3টি করে উইকেট নেন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ক্যারিবীয়রা। দলীয় 5 রানে হারাতে হয় ওপেনার পোপের উইকেট। দলীয় 28 রানে আরেক ওপেনার ইমলাজ 15 রানে আউটের পর ভালোই খেলতে থাকে অধিনায়ক হেটমার আউট হয়েছেন ব্যক্তিগত 23 রানে। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, আসলে ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, এটা কিন্তু আরো একবার প্রমাণই হতে যাচ্ছে আজকের অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে। কেননা আমরা দেখেছিলাম যে আসলে শুরু থেকে যে ভারত দুর্দান্ত প্রতাপ দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল, এবং শুধু তাই না, তারা কিন্তু 2014 অনূর্ধ্ব 19 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের পর এরপর আরো 15টির মতো যুব ওয়ানডে খেলেছে, এবং একটি ম্যাচও কিন্তু তারা হারেনি, এবং বলা যায় প্রতিটি ম্যাচে কিন্তু দাপটের সাথে জিতেছে। সেই ভারত কিন্তু আজ যতটুকু এখন খেলার অবস্থা 3 উইকেট পড়েছে, এবং আরো 70-এর কিছু বেশি রান প্রয়োজন জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ। তবে সেটা কিন্তু কঠিন মনে হচ্ছে না, কেননা দিনের শুরুতে আমরা উইকেটে যেমন দেখেছিলাম যে পেসাররা একটা খুবই সহায়তা পাচ্ছিলেন, এবং ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করতে নামে তখনও কিন্তু ভারতের যারা পেসার ছিলেন তারা বেশ উইকেটে যে ঘাস আছে এবং উইকেটে যে বাড়তি বেস বা বাড়তি যে বাউন্সটা পাচ্ছিলেন সেটা কিন্তু যত দিন গড়াচ্ছে এবং ততই কিন্তু সেটা একটু কমে আসছে সুবিধাটা। এবং আমরা দেখেছি তবে স্পিনারও কিন্তু কিছুটা হলেও সুবিধা করে নিচ্ছেন, কেননা এটাও হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা কিন্তু স্পিন অনেকটাই দুর্বল। আমরা দেখেছিলাম বাংলাদেশে কিন্তু একই পরিকল্পনা নিয়ে একই স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে মাঠে নেমেছিল, এবং বাংলাদেশ সেই ম্যাচে সফল হয়নি। একইভাবে
ভারতও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই রকম 2 স্পিনার এবং 3 জন পেসার নিয়ে মাঠে নেমেছে এবং তারাও দেখা যাচ্ছে যে তাদের সেই পরিকল্পনার মতো কাজ করতে পারছে না। তবে আরেকদিকে যদি বলি ওয়েস্ট ইন্ডিজের কথা, তারা ওয়েস্ট ইন্ডিজের যুবারা কিন্তু দারুণভাবে পুরো আসরে ঘুরে দাঁড়িয়েছে। আসরে শুরুতে তাদের যে একটা বাজে অবস্থা ছিল সেখান থেকে কিন্তু পরে আমরা দেখেছি ম্যাচ বাই ম্যাচ তারা কিভাবে উন্নতি করেছে এবং এর পেছনে কিন্তু আরো একটা কারণ আছে। আমরা জানি যে বাংলাদেশ এই বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজকে 3টি ওয়ানডেতে হারিয়েছিল এবং সে তখন থেকে কিন্তু তারা বাংলাদেশে আছে এবং বাংলাদেশের মাটি বা এখানকার পরিবেশ বা উইকেট বা সবকিছু কিন্তু তাদের খুব ভালোভাবেই জানা এবং বিশ্বকাপের আগে তারা যে 3টি ওয়ানডে খেলছিল তার প্রথমটি কিন্তু তারা এখানে এই মাঠে খেলেছিল বাংলাদেশের এগেইনস্টে, যদিও সেটাতে হেরেছিল। তারপরে বলা যায় যে এই আপনার ওয়েস্ট ইন্ডিজ গত 1 মাসে বাংলাদেশের উইকেট বা সবকিছু খুব ভালো মতোই বুঝে নিয়েছে এবং যদি এর মধ্যে আরো একটি উইকেট হারছে, তারপরও উইকেটের যেভাবে আচরণ তাতে যদি ওয়েস্ট ইন্ডিজ দেখে শুনে খেলে এই ম্যাচটি তাদের জন্য জয় করা কঠিন কিছু হবে না। তো রুদ্র, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ খবর। দর্শক, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদ। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজশাহীর পবায় মোবাইল চুরির অভিযোগ তুলে 2 কিশোরকে অকথ্য নির্যাতন, নিখোঁজ 1 কিশোর, নির্যাতনের অভিযোগে গ্রেফতার 1। এটিএম বুথের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন সাময়িক বন্ধ, গ্রাহক ভোগান্তি চরমে, নিরাপত্তার স্বার্থে ব্যবস্থা নিতে পারে বাণিজ্যিক ব্যাংক, জানালো কেন্দ্রীয় ব্যাংক। প্রাথমিক বিদ্যালয়কে ডিজিটালাইজড করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে বিদ্রুপকারীরাই এখন সুবিধা ভোগ করছে। ভ্যালেন্টাইন্স ডেতে দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যতিক্রমী উদ্যোগ, প্রাণশাখা ঢাকা উৎসব, পরিচ্ছন্ন রাজধানীর ডাক। Second spell. Oh, gone. Gone. A thin edge. Lomroar has gone. First ball. এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে ক্যারিবীয়দের পেস তাণ্ডবে লন্ডভন্ড ভারতের ব্যাটিং লাইন আপ। 146 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।